and we have already discussed about some cultural methods and also some physical methods. Physical method, when we are talking about physical method, we discussed about mostly the ways of seed treatment. Last time we discussed about hot water treatment of seed. Then we also discussed about cold water treatment, anaerobic cold treatment, and oven heat treatment. And the most common one is solar heat treatment. The farmers of our country, they follow the solar heat treatment by simply spreading their seeds on very thinly, directly on the floor or on the muddy floor. এবং দেখা যায় যে জানুয়ারি থেকে এপ্রিল মাসে যে সময়টা থাকে সেই সময়টাতে সূর্যের আলোর যে তাপ সেটা বেশ অ্যারাউন্ড 37-38 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু আমরা পাই। এবং সেই অবস্থায় যদি সিডগুলোকে খুব থিন লেয়ার 2 থেকে 3 সেন্টিমিটার লেয়ার করে আমরা তোমার স্প্রেড করে দিতে পারি এবং গ্র্যাজুয়ালি the seeds can be heated up to 60 to 70 degrees centigrade. এবং এর ফলে সিড যখন তোমার ইনফেক্টেড থাকে, সিডের মধ্যে যদি কোনো ফাঙ্গাসের মাইসেলিয়া বা স্পোর বা কনিডিয়া বা অ্যাক্টিভ কোনো পার্ট থাকে, দে উইল বি ডেসিকেটেড। তারা সূর্যের এই প্রচন্ড তাপে লম্বা সময় ধরে তাদেরকে ড্রাই করা হয় এবং সিড গুলো ড্রাই হয়ে যাওয়ার সাথে সাথে সিডের সাথে লেগে থাকা যে প্যাথোজেন গুলো থাকে বা প্যাথোজেনের স্ট্রাকচার গুলো থাকে, দে আর অলসো বিকাম ডেড অর ডেসিকেটেড। এই কাজগুলো আমরা বললাম হচ্ছে যে সিডের সাথে যদি থাকে। আমরা এটাও বললাম যে সবগুলো কালচারাল মেথড অথবা সবগুলা ফিজিক্যাল মেথড নট ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর অল কাইন্ড অফ সিডস। আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হয় কোন সিডের জন্য কোন ধরনের কালচারাল মেথড ইজ ভেরি সুইটেবল, কোন ধরনের ফিজিক্যাল মেথড ইজ ভেরি সুইটেবল। একই রকম ভাবে in some cases we may have to treat the soil treatment করলেও কিন্তু আমাদের প্ল্যান্ট ডিজিজ ম্যানেজমেন্টের কিছু সুযোগ কিন্তু আসে। কারণ আমরা কি করি যে বিশাল আকারের একটা সয়েল বা ফিল্ড, সেটা কিন্তু ট্রিটমেন্ট করা, যদিও ট্রিটমেন্ট করা যায় দেশের বাইরে বা উন্নত দেশগুলোতে তারা করে, আমাদের দেশে কিন্তু আমরা এখন পর্যন্ত অত বড় ধরনের ফিল্ড কিন্তু তোমার ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসি না, আনলেস ইউজিং দি ন্যাচারাল সোলার হিট ট্রিটমেন্ট। এছাড়া আরো যে সমস্ত ছোট ছোট আকারের যে প্লট গুলো থাকে, বিশেষ করে ফর রেজিং সিডলিং, ধানের চারাই বলি অথবা তোমার সবজির চারাই বলি, সেগুলো করার জন্য প্রথমে আমরা ছোট্ট একটা প্লটে আমরা কিন্তু সেই চারাগুলোকে তৈরি করে নিই এবং সেগুলো তৈরি করার সময় যদি আমাদের মনে হয় যে এই জায়গাতে সিডলিং গুলোর হেলথ ইজ নট আপ টু দি মার্ক এবং মূলত সয়েলের মধ্যে যে সমস্ত অর্গানিজম থাকে সেগুলোর উপস্থিতি আসলে আর the main reason for causing the weak and weak health of the seedlings. এইরকম জায়গাতে আমরা তোমার এই ট্রিটমেন্ট করতে পারি, সয়েল ট্রিটমেন্ট করতে পারি। স্যার বলো। কালকে সম্ভবত ওভেন হিট ট্রিটমেন্টটা পড়ানো হয়নি। ওভেন হিট ট্রিটমেন্টটা পড়ানো হয় নাই। ওভেন হিট ট্রিটমেন্ট আমরা একটু দেখে ফেলি তাহলে। এটা খুব মজার একটা বিষয়। সেটা হচ্ছে যে এই মুহূর্তেও যদি আমরা মাঠে যাই, মাঠে গেলে দেখবো বিশেষ করে টমেটোর ক্ষেতে সবচাইতে কমন টমেটোর যে রোগটা আমরা দেখি সেটা হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস অথবা টমেটো লিফ কার্ল ভাইরাস। এই দুইটা ভাইরাসই কিন্তু বীজের মধ্যে থাকে। আমরা উপর দিয়ে যতই ট্রিটমেন্টের চেষ্টা করি না কেন, যদি কোনো সিড ভাইরাস ক্যারি করে তাহলে কিন্তু সে নিশ্চিতভাবেই
সে মাঠে যাবে, মাঠে গিয়ে সেই জায়গা থেকে যে গাছটা হবে সেই গাছের ভেতরে এই ভাইরাসটা আবার তোমার মাল্টিপ্লাই করার সুযোগ পাবে, এবং সেই জায়গা থেকে তখন তোমার হয়তো অন্য কোনো ওয়েজ এর মাধ্যমে, সেটা ইনসেক্টের মাধ্যমে হতে পারে, মেকানিক্যালি হতে পারে, অথবা অন্য আরো অনেকগুলো মেথড আছে, সেইভাবেও তোমার কিন্তু তারা স্প্রেড করতে পারে। এটার একটা এক্সাম্পল হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে টমেটো মোজাইক ভাইরাস হয়। এই ধরনের সিড গুলোকে ডিসইনফেক্ট করা কিন্তু বেশ কঠিন। হিসাব করে দেখা গেছে যে ওভেনের ভেতরে যদি অ্যারাউন্ড 70 সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে 4 দিন কন্টিনিউয়াসলি যদি রেখে দেওয়া যায়, তাহলে সিডের যেই তোমার ভাইরাস গুলো থাকে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে ফর 3 to 4 days। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় উইদাউট লুজিং দি জার্মিনেশন অ্যাবিলিটি। অন্যদিকে আমরা দেখি যে লেটুস মোজাইক ভাইরাস, লেটুসেও তোমার মোজাইক ভাইরাস হয়। এই ভাইরাসটাও, এই এক সেকেন্ড, আসসালামু আলাইকুম ইমদাদ ভাই। ভাই হ্যাঁ বলেন। আমি তো, আমাকে ইমেল করছেন? না পাইনি, এখনো আসে নাই। হ্যাঁ বলেন, আমাকে আমাকে ওই আমার হাতে পৌঁছানোর সাথে সাথে আমি আপনাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, এসএমএস করলে ভালো হয়, এসএমএস করলে ভালো হয়। তাহলে আমি এখন ক্লাস, অনলাইন ক্লাসে আছি, তো একটু কাইন্ডলি এসএমএস করে দেন। না অসুবিধা নাই, এই আপনি করে দেন, আর ওগুলো হাতে আসলে আমি আপনার এসএমএস দেখে যে ইনস্ট্রাকশন গুলো থাকে আমি দেখবো না। আর প্রয়োজন হলে আমি ফোন করে নিব না আপনার সাথে। হ্যাঁ আচ্ছা, জি আসসালামু আলাইকুম। তো এইরকম যে সিডবোর্ন ভাইরাস, দে আর ভেরি ডিফিকাল্ট টু ডিসকন্টামিনেট, এবং দুইটা পদ্ধতি আমরা দেখলাম, যে টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে 70 ডিগ্রিতে 3 থেকে 4 দিন রাখতে হয়, এবং লেটুস মোজাইক ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখেছি 55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অনেক লম্বা সময়, 80 থেকে 120 দিন যদি রাখা যায়, তাহলে সেটা কন্টামিনেশন ফ্রি করা যায়। তাহলে লোকজন কি ব্যবহার করে? এই পদ্ধতিগুলো ছাড়াও আরো বেশ কিছু পদ্ধতি আছে তোমার ভাইরাস ফ্রি করেন। সেই পদ্ধতিগুলোর মধ্যে টিস্যু কালচার পদ্ধতি আছে বা ট্রান্সজেনিক পদ্ধতি আছে, সেগুলো ব্যবহার করেও কিন্তু তোমার হেলদি সিডলিং রিলিজ করা। ঠিক আছে, তো আমরা যেটা এখন দেখতে চাই যে সিডের মতোই কি তোমার সয়েল গুলোকে আমরা ট্রিটমেন্ট করতে পারি কিনা, হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি কিনা। আহ এই কাজটা যেটা করা হয়, এটা কিন্তু ধরেই নিতে হবে যে আমাদের দেশে কিন্তু ট্র্যাডিশনাল এগ্রিকালচারাল যেই প্র্যাকটিস গুলো আছে, দে আর গ্রাজুয়ালি চেঞ্জিং ইনটু ভেরি প্রিসিশন এগ্রিকালচার। একটা সময় হয়তো এরকম আসতে পারে যে জমির পরিমাণ ধীরে ধীরে যখন আরো কমে যাবে, একটা সময় তো গভর্নমেন্টের জায়গাতে রেস্ট্রিকশন নিয়ে আসতেই হবে, কারণ আমাদের কৃষি জমির পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে। খুব বেশি সময় হয়তো লাগবে না, আমাদের গভর্নমেন্ট সেই জায়গাতে এক ধরনের আইন করে দিতে পারে যে কৃষি জমির মধ্যে আর হাত দেওয়া যাবে না। কারণ যেভাবে তোমার আরবানাইজেশন হচ্ছে, এবং যেভাবে লোকজন এখন বাড়ি ঘর, দালান কোঠা, রাস্তাঘাট এগুলো হচ্ছে, ধীরে ধীরে কৃষি এত বেশি কমে যাচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে সেটাকে রেস্ট্রিকশনের ভিতরেই নিয়ে আসতে হবে। তখন দেখা যাবে যে পরিমাণ জমি অবশিষ্ট থাকবে তোমার প্রোডাক্টিভিটির জন্য, সেই জায়গা থেকে অনেক বেশি পরিমাণ আমাদের কিন্তু প্রোডাকশন করতে হবে। আমাদের লোক সংখ্যা কিন্তু কখনোই অতখানি আসলে কমবে না। আমাদের যেই 170 মিলিয়ন বা 180 মিলিয়ন, বলো। ওই যদি ওভেন হিট ট্রিটমেন্ট করা হয় সিড গুলাকে ডিএসপি করার জন্য, সেক্ষেত্রে কি ওই সিডের ভায়াবিলিটি বা ভিগরের কোনো চেঞ্জ হবে না? আমরা তো ওই সময় কিন্তু বলছি, তুমি হয়তো খেয়াল করো নাই, এটা কিন্তু এক্সপেরিমেন্টালি প্রুভেন।
70 ডিগ্রিতে রাখলেও টমেটোর যে সিড গুলো তার সিড কোটটা বেশ হার্ড। আর লেটুসের ক্ষেত্রে সেটা 55 ডিগ্রি সেন্টিগ্রেড ফর কন্টিনিউয়াসলি লং টাইম। Experimentally, it is proven that they do not reduce or lose germination and viability. সেই জন্যই কিন্তু এক্সাম্পল গুলো দেয়া। তবে এই পদ্ধতিগুলো যেহেতু অনেক বেশি কমপ্লিকেটেড, সেক্ষেত্রে টিস্যু কালচার বা অন্য কোনো ক্রস ব্রিডিং এর মাধ্যমে আমরা কিন্তু ভালো সিড তৈরি করার আরো বিশেষ বিশেষ কিছু পদ্ধতি আছে, সেগুলো করলে আমরা কিন্তু এই পদ্ধতিগুলো আমরা কিন্তু এড়াতে পারি। যেহেতু এড়ানো যায় না, সেক্ষেত্রে আমরা দেখি যে মাঠে কিন্তু প্রায় সব ধরনের টমেটো গাছেই আমরা কোনো না কোনো টমেটো গাছ কিন্তু দেখি লিফ কার্ল বা টমেটো মোজাইক ভাইরাস। এটাই আমি বললাম যে যদি আমরা 100% ডিজিজ ফ্রি করতে চাই, তাহলে আমাদেরকে এই পদ্ধতিতে সিড গুলোকে ডিসইনফেক্ট করে নিতে হবে। সেটা অনেক সময় ভেরি ডিফিকাল্ট। তবে এই সিড গুলো কোম্পানি যারা আছে তারা কিন্তু এইভাবে তারা ডিসকন্টামিনেশন করে ভাইরাস ফ্রি করে তারপরে তারা কিন্তু বাজারজাত করার কথা। তারা এভাবে করলে আমরা যারা কিনে সিড গুলো কিনে তারপরে মাঠে লাগাই তাদের কিন্তু এরকম হওয়ার কথা না। কিন্তু তারপরে আমরা দেখি সেটা হয়তো খুব চূড়ান্ত ভাবে আসলে ফলো করা হয়। তবে এই টেম্পারেচারে এই সময় রাখলে সিডের জার্মিনেশন এবং ভায়াবিলিটি দুইটার কোনোটাই আসলে নষ্ট হয় না। আমরা যেটা বলতে গিয়ে বললাম যে আমাদের একটা সময় আসবে তখন হয়তো আমরা এখন যেটা বলা হয় এটাকে বলা হয় প্রিসিশন এগ্রিকালচার। যাই কিছু তোমার ইনপুট দেওয়া হবে সেটা একদম অপটিমাম। ফার্টিলাইজার দেওয়া হলে একদম ক্যালিব্রেটেড পরিমাণ ফার্টিলাইজার, ময়েশ্চার দেওয়া হলে একদম ক্যালিব্রেটেড অ্যামাউন্ট অফ ওয়াটার, ফার্টিলাইজার একই রকম। তো যদি গ্রিন হাউস অথবা তোমার কোন একটা তোমার শেড হাউস, সেই জায়গাতে সয়েল গুলোকে আমরা তোমার অথবা কোন একটা সিড বেড, এটার সয়েলকে আমাদের ডিসইনফেক্ট করার প্রয়োজন হয়, তাহলে উন্নত দেশগুলোতে যেটা করে, ধরো একটা গ্রিন হাউসের ভিতরে সব সময় তারা চাষবাস করে, তাহলে গ্রিন হাউসের মাটি বারবার সরানো তো খুব কঠিন। এই জায়গাতে মাটির চাহিদাও প্রচন্ড ভাবে ওই দেশগুলোতে। তারা যেটা করে এই মাটির নিচ দিয়ে মেটালিক টিউব তারা কিন্তু পাস করে দেয়, এবং এই টিউব গুলোর ভেতর দিয়ে তোমার 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের হট ওয়াটার, তোমাদের যখন বিদেশে যাওয়ার সুযোগ হবে, মানে বিশেষ করে তোমার ইউরোপিয়ান কান্ট্রিতে, আমরা যেরকম এই জায়গাতে শীতের দিনে কি করি, অনেক সময় সরাসরি গ্যাসের চুলায় পানি গরম করি যারা বাসায় থাকো, আবার অনেক সময় যেটা করি যে ওয়াটার হিটার কিনতে পাওয়া যায়। বিদেশে যেটা করে, ইউরোপিয়ান কান্ট্রিতে যেগুলা করে বা কানাডাতে করে বা অন্যান্য দেশগুলোতে করে, ইংল্যান্ডে করে, সেটা হচ্ছে গরম পানি তারা টিউবের ভেতর দিয়ে পাস করে, এবং প্রত্যেকটা রুমে রুমে ছোট্ট একটা তোমার গাড়ির যে রেডিয়েটর থাকে সেই রেডিয়েটরের মতো থাকে। সেই রেডিয়েটরের ভেতরে আবার তুমি গরম পানি কতখানি পাস করবা সেটা একটা সুযোগ থাকে। বেশি পরিমাণ গরম পানি পাস করলে রেডিয়েটর দিয়ে বেশি পরিমাণ হিট রেডিয়েট হয়। ভেরি সিম্পল, ভেরি ভেরি সেফ, এবং খুব সুন্দর ভাবে তোমার রুমটা তোমার গরম হয়। আমাদের এরকম মনে হতে পারে না, ধরো এখন ইউরোপে প্রায় সবগুলো দেশে তোমার স্নোয়িং হচ্ছে, কিন্তু তারপরে এরা কিভাবে সার্ভাইভ করে? এর সার্ভাইভালের জন্য ওরা সিস্টেমটা ডেভেলপ করে রাখছে এইভাবে যে তাদের প্রত্যেক রুমে রুমে তোমার হট ওয়াটার তোমার থাকে, রেডিয়েটর থাকে, সেটা সেন্ট্রালি নিয়ন্ত্রিত হয়। হট ওয়াটার গুলা ফ্লো নিয়ন্ত্রণ করা যায়। বেশি পরিমাণ হট ওয়াটার ফ্লো করলে বেশি গরম হয়, কম পরিমাণ হট ওয়াটার ফ্লো করলে ঘর কম গরম হয়। ইচ্ছা অনুযায়ী তোমার ঘর কম বা কম গরম করা যায়। ওইটার কথাই বললাম যে টিউবের ভেতর দিয়ে যদি তোমার 90 to 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটার পাস করা যায়, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি they will radiate heat and the soil around the tube will be heated up. এবং সেই জায়গাতে যদি সয়েলের মধ্যে কোনো ধরনের প্রোপাগিউল থাকে, প্যাথোজেন থাকে, ব্যাকটেরিয়া থাকে, নেমাটোড থাকে, they will be desiccated, they will be destroyed, they will be died. তো এই ধরনের একটা বুদ্ধি কিন্তু উন্নত দেশগুলোতে করে। যদি আমাদের দেশে কখনো করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। তারা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে যদি আমরা পটে অনেক ধরনের গাছ লাগাই,
অর্নামেন্টাল প্ল্যান্ট বন্ধ করুন। এই ধরনের সয়েল যদি স্টেরিলাইজ করার প্রয়োজন হয়, যদি ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে তারা একটা বক্সের মতো বানায়। সেই বক্সের নিচের অংশটা বটমটার ভিতরে মানে ছিদ্র থাকে, অনেকগুলো ছিদ্র থাকে, পারফোরেটেড থাকে। সেই ধরে নেওয়া একটা কাঠের বক্স অথবা একটা মেটালিক বক্স, বড় আকারের একটা ড্রামের মতো ধরে নেওয়া একটা মেটালিক বক্স, ড্রামের নিচের অংশগুলো ছিদ্রযুক্ত। ড্রামের উপরে, সেই ড্রামের ভেতরে যদি কোনো মাটি রাখা হয় কোনো ব্যাগের মধ্যে বা চটের ব্যাগের মধ্যে অথবা কাপড়ের ব্যাগের মধ্যে, সেই ব্যাগের ড্রামের নিচ দিয়ে যদি তোমার স্টিম ফ্লো করা হয়, তাহলে স্টিম গুলো কিন্তু সেই মাটির ভেতর দিয়ে, ব্যাগের ভেতর দিয়ে আস্তে আস্তে উপরে দিকে উঠবে এবং the pathogen or propagules or conidia or spore that will come into contact with the steam will be died. এটাও আরেক ধরনের পদ্ধতি, যে কন্টেনারের মধ্যে মাটি রেখে নিচ দিয়ে যদি ভ্যাপার পাস করা যায়, তাহলে সেই a big amount of soil can be treated very easily. এটা হচ্ছে যে সেই এক্সাম্পল, যে ছোট্ট একটা কন্টেনার, সেই কন্টেনারের বাইরের দিকে তোমার হট বা ভ্যাপারের সুযোগ থাকে। সেই ভ্যাপার গুলো ব্লো করে আমরা যদি সেই কন্টেনারের নিচের অংশে দিয়ে দিতে পারি, এবং নিচের অংশে দিয়ে দিলে সেই জায়গার উপরে যদি পারফোরেটেড থাকে, সেই পারফোরেশনের ভেতর দিয়ে আস্তে আস্তে তোমার ভ্যাপার গুলো উপর দিকে উঠে যাবে এবং সেগুলো মাটিগুলোকে প্রত্যেক কোণার ভিতর দিয়ে গিয়ে মাটির মধ্যে থাকা কোনো প্যাথোজেন গুলোকে তারা তোমার মেরে ফেলতে পারে। আরেকটা কাজ আমাদের করতে হয়, সেটা হচ্ছে যে যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি করা হয়, এটা কিন্তু এই জায়গাতে লেখা নাই, তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। সেটা হচ্ছে যে ও না, এটা এই জায়গায় আসবে না, আমাদের সামনের যে জায়গাটা আছে, কথাটা আছে, সেই জায়গাতে এরপরের চ্যাপ্টারে আসবে, আমরা ওই জায়গাতে আলোচনা করব কেমিক্যাল ট্রিটমেন্ট অফ সয়েল। কেমিক্যাল দিয়েও আমরা কিন্তু সয়েল ট্রিটমেন্ট করি। সেটা আমরা এখন আলোচনা করব, যে আমরা যেটা দেখলাম যে প্ল্যান্ট ডিজিজ ম্যানেজমেন্টের জন্য কালচারালি অ্যাভেলেবল অনেকগুলো মেথড ইজ ভেরি সুইটেবল। সিমিলারলি সাম ফিজিক্যাল ম্যানেজমেন্ট like seed treatment and soil treatment is also very suitable if necessary. আমরা যেটা সব সময়ই বলি, যে আমাদের এই প্রচেষ্টাগুলোর একদম সর্বশেষ পর্যায়ে আমরা লাস্ট অপশন হিসেবে আমরা কিন্তু কেমিক্যাল ব্যবহার করি। কেমিক্যাল যতখানি সম্ভব কম ব্যবহার করা ভালো, এবং সরকারি ভাবেই কিন্তু পরিমিত মাত্রায় অপটিমাম লেভেলে কিন্তু আমাদের কেমিক্যাল ব্যবহারের জন্য নির্দেশনা আছে। সেই জায়গাগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করতে চাই। ফিগারটা যদি একটু বুঝিয়ে দিতেন। ফিগারটা আবার দেখাবো স্যার? একটু স্যার। আচ্ছা, ফিগারটা ছিল এইরকম, যে এই চাকা লাগানো যে অংশটা দেখতে পাচ্ছ না, চাকা লাগানো অংশটা হচ্ছে মুভেবল। এটার উপরে একটা কন্টেনারের মতো থাকে, ধরে নাও এটা একটা ড্রাম। ড্রামের নিচের অংশ হচ্ছে একটা পাটাতনের মতো থাকে, বা ধরো স্টিলের ফ্রেম হতে পারে, কাঠের ফ্রেম হতে পারে, যেটার মধ্যে অসংখ্য ছিদ্র থাকে। এই জায়গাতে তোমার এই কার্সারটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, এই কার্সারের জায়গাগুলোতে হচ্ছে অসংখ্য ছিদ্র থাকে, এই জায়গাতে অসংখ্য ছিদ্র থাকে। যদি একটা ব্লোয়ার দিয়ে ময়েশ্চার, এই জায়গাতে দেখো এই জায়গাতে হিট মেজার করার জন্য একটা গজও থাকে, থার্মোমিটার থাকে, এটা দিয়ে দেখে তোমার একদিক দিয়ে তোমার স্টিম ঢুকবে, এবং স্টিম গুলাকে খুব জোরে ভেতরে ঢোকানোর জন্য একটা ব্লোয়ারও থাকে। মানে স্টিমটাকে সে ফোর্সলি এটার ভেতরে ঢুকাবে, যাতে এই স্টিম গুলো এই ছিদ্র দিয়ে উপরের দিকে উঠতে থাকে। এই উপরের দিকে ওঠার সময় সে তো মাটির কণার ফাঁক দিয়ে উঠবে। ফাঁক দিয়ে ওঠার সময় প্রত্যেকটা মাটির কণার সাথে যদি কোনো প্যাথোজেন থাকে, প্যাথোজেনের স্পোর থাকে, কনিডিয়া থাকে, অন্য কোনো প্রোপাগিউল থাকে, তারা এই স্টিমের কন্ট্যাক্টে এসে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ডেসিকেটেড হয়ে যাবে। নষ্ট হয়ে ডেসিকেটেড না, তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মরে যাবে, তার অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে স্টিম ট্রিটমেন্ট করার পদ্ধতি।
সেটা কি ফিল্ড থেকে সয়েল নিয়ে এসে করা না, লাগবে না? ফিল্ড থেকে সয়েল আলাদা করে নিয়ে এসে, এটা ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল না। দিস ইজ মোর সুইটেবল ফর পটিং কাল্টিভেশন। কারণ অনেক সময় কিন্তু পটের জন্য প্রচুর মাটির প্রয়োজন হয়, এবং সেই মাটিগুলোর মধ্যে যদি তোমার কোনো রোগ জীবাণু থাকে, তাহলে আমরা এইভাবে পটের সয়েল গুলোকে আমরা ডিসইনফেক্ট করে নিতে পারি। একটা দুইটা পট চিন্তা করলে কিন্তু হবে না, হান্ড্রেডস অফ থাউজেন্ডস, অনেক অনেক পট যখন থাকে, কোনো নার্সারিতে থাকে বা থাকে, তখন কিন্তু তাদের সয়েল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। তাহলে এই সয়েল গুলো মাঠ থেকে নিয়ে এসে আলাদা করে একটা কন্টেনারে নিয়ে সেই জায়গাতে স্টিম পাস করে সেগুলোকে কিন্তু ট্রিটমেন্ট করার সুযোগ আছে। বুঝতে পারছো? এখন স্যার। আমরা অন্য আরেক জায়গাতে যাই। কেটে দিলাম নাকি? দেখো তো তোমরা আজকে ফর্মটা আপলোড করতে পারো কিনা। স্যার আমরা তো কোনো ফর্ম পাইনি স্যার, সবার কাছে আসেনি মনে হয়। চ্যাটে দিলাম, চ্যাটে মাত্র দিলাম। স্যার মনে হয় পার্টিকুলার একজনের কাছে গেছে, তার সবার কাছে আসেনি। ও দাঁড়াও আমি দেখি। এভরিওয়ান 2 তে এভরিওয়ান সিলেক্ট করতে হবে স্যার। হ্যাঁ, এভরিওয়ান এ দিই নেই। এখন গেছে না? জি স্যার, জি, স্যার। এসেছে স্যার। হ্যাঁ, ওটা একটু দেখো যে আজকে করতে পারবো কিনা। আমরা আমাদের প্ল্যান ডিজিজ ম্যানেজমেন্টের যে নেক্সট আমাদের ফেজ, যেটা আমরা করতে চাই, পারমিশন চাচ্ছি স্যার। হ্যাঁ, স্যার পারমিশন চাচ্ছে। আবার পারমিশন কেন চাই আমি তো বুঝি না। স্যার আপনার এটা এখনো পারমিশন নেই। আবার পারমিশন কেন চাই তো বুঝি না, কেন কি সমস্যায় পড়ি বুঝি না। আচ্ছা বাদ রাখো, দেখো পারমিশন চাইলে কি করবে না। স্যার আমাদের মধ্যে থেকে কেউ একজন ফর্ম করে স্যার আপনাকে পাঠিয়ে দেবে স্যার। তালহা মাঝে মাঝে করে স্যার। আচ্ছা ওরে বলো, ওরে একটু রিকোয়েস্ট করো, সে তোমাদের গুলা নিয়ে এই জায়গাতে আমাকে পাঠায় দিবে। জি স্যার, তালহা ফর্ম দিয়ে স্যার দিয়ে দেবে স্যার আপনাকে। আচ্ছা আমরা বরং পড়ার মধ্যে থাকি, তাহলে আমাদেরকে দিয়ে দিলেই হলো। সেটা হচ্ছে যে কেমিক্যাল কন্ট্রোল। আমরা বললাম যে আমাদের লাস্ট অপশন হিসেবে, if we do not have any other option, then we must use some chemical material to the field, directly to the plant, or directly to the seed, or even in some cases directly to the soil. আমরা এগুলোকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই যে আসলে এই কেমিক্যাল কন্ট্রোল আসলে কি। Antipathogenic chemical that are used to create a toxic layer on the host surface in order to prevent the infection of the pathogens and to eradicate the pathogen present in or on a particular site of the host tissue already existing due to infection started before the application of the chemical. বিষয়টা হচ্ছে যে আমরা যেই ধরনের কেমিক্যাল গুলোকে ব্যবহার করতে চাই, সেই কেমিক্যাল গুলোর বিভিন্ন ধরনের কিন্তু ফাংশনালিটি আমরা আলোচনা করব। তারা প্রিভেন্ট করতেও পারে, তারা সিডের চারপাশে বা প্ল্যান্ট সারফেসের চারপাশে অথবা রুটের চারপাশে, ফ্লাওয়ারের চারপাশে একটা টক্সিক ব্যারিয়ার তারা তৈরি করে। ব্যারিয়ার তৈরি করার মাধ্যমে তারা কোন একটা প্যাথোজেনকে প্রিভেন্ট করতে পারে, অথবা কোন একটা প্ল্যান্ট টিস্যু বা সিড টিস্যু তার ভিতরে অথবা উপরে যদি কোনো প্যাথোজেন থাকে, সেটাকে তারা ইরাডিকেট করতে পারে। তো মূলত এই ধরনের অ্যান্টি প্যাথোজেনিক কেমিক্যাল গুলাকে লার্জলি আমরা ফাঙ্গিসাইড বলি বা পেস্টিসাইড বলি। পেস্টিসাইডের একটা অংশ হচ্ছে ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডের যে নাম, সেটা দেখেই কিন্তু বোঝা যায় আসলে দুইটা ওয়ার্ড থেকে এই শব্দের
তোমার মানে derived from two Latin word fungus and pseudo. Pseudo মানে হচ্ছে to kill. That means this antipathogenic chemical, they have the ability to kill. Just after application of this chemical, they can kill the fungus as soon as they come into contact with the fungus. কাজেই যদি কেমিক্যাল গুলো কোনো ফাঙ্গাসের কন্টাক্টে আসে তাহলে ফাঙ্গাস গুলোকে তারা মেরে ফেলতে পারে। এই ধরনের কেমিক্যাল গুলোকে বলা হয় তোমার ফাঞ্জিসাইড। কাজেই ফাঞ্জিসাইড যখন বলা হবে ফাঞ্জিসাইড, তখন কিন্তু ধরে নিতে হবে যে দে হ্যাভ দি কিলিং অ্যাবিলিটি অফ এ ফাঙ্গাস। Fungicides is an antifungal chemical agent that can kill the fungal cell or inhibit germination or propagate or prevent the growth and development of the pathogen fungi. As a result, incidence and severity of the disease reduce without affecting growth. এই জায়গাতে কিন্তু একটু মিসলিডিং কথাবার্তা আছে। যখন ফাঞ্জিসাইড বলা হবে তখন কিন্তু ফাঙ্গাসটাকে কিল করার কথাই বলা হবে, কিন্তু এই জায়গাতে দেখো একটু পড়তে গিয়ে মনে হবে যে ইনহিবিট দ্য জার্মিনেশন অফ দি প্রোপাগিউল। ফাঙ্গাসের স্পোরকে তারা যদি জার্মিনেট করতে বাধা দেয় কিন্তু ফাঙ্গাসটাকে মারলো না, তখন কিন্তু সেটাকে লার্জলি ফাঞ্জিসাইড বলা হয় না, তখন সেটাকে বলা হয় অ্যান্টিস্পোরুলেন্ট। কাজেই আবার যদি প্রিভেন্ট দ্য গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, ফাঙ্গাসটাকে মারলো না কিন্তু ফাঙ্গাসের গ্রোথ এবং ডেভেলপমেন্টকে সে কমায় দিল, সে রিডিউস করে দিল, তাহলে সেটাকে কিন্তু তোমার ঠিক ফাঞ্জিসাইড বলা যাবে না, সেটাকে বলা হবে তোমার ফাঞ্জিস্ট্যাট। কাজে আমরা তিনটা শব্দ এই জায়গাতে দেখলাম, ফাঞ্জিসাইড, অ্যান্টিস্পোরুলেন্ট এবং ফাঞ্জিস্ট্যাট। কিন্তু বাজারে গেলে বা দোকানে গেলে আসলে এগুলাকে ফাঞ্জিসাইড হিসেবে তারা বিক্রি করে। সেই জায়গাতে যদি এই ধরনের কঠিন কঠিন শব্দ বলা হয় যে ভাই আমাকে ফাঞ্জিস্ট্যাট দেন অথবা অ্যান্টিস্পোরুলেন্ট টাইপের কিছু একটা দেন, সো দ্যাট আই ক্যান সেভ মাই ভেজিটেবল, দোকানদার কিন্তু বুঝবে না যে ফাঞ্জিসাইড চাও, সাথে সাথে সে কিন্তু দিয়ে দিবে। প্রবলেমটা বললে সে কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করে এই কেমিক্যাল গুলো সে দিবে। কাজেই the chemical which has the ability to kill, that is largely known as fungicide, but sometimes they do not kill the fungus, rather they can stop the sporulation. Sometimes they can reduce the growth and development of fungus without killing them. সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ফাঞ্জিসাইড বলি। আমরা যদি বাজার থেকে কেনা কোন একটা ফাঞ্জিসাইডের প্যাকেট নিয়ে আসি, তাহলে আমরা সেটাতে দেখবো যে সেটার মধ্যে কিছু পাউডার জাতীয় জিনিস থাকে অথবা কিছু লিকুইড জাতীয় জিনিস থাকে, কিন্তু আসলে এটার মধ্যে কিন্তু আরো কিছু ম্যাটেরিয়াল আসলে এর মধ্যে যোগ করা থাকে। তাহলে ফাঞ্জিসাইডের যদি ফাঞ্জিসাইডই ধরি, সেই ক্ষেত্রে তিনটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, একটা হচ্ছে তোমার ক্যারিয়ার ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে তোমার অ্যাডজুভেন্টস। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে তোমার ধরো আমরা যদি প্যারাসিটামলের কথাই চিন্তা করি, আমরা কিন্তু সবাই মোটামুটি প্যারাসিটামল চিনি, তাই না? এবং প্যারাসিটামল কখন খাইতে হয়, কয়বার খাইতে হয়, এটা কিন্তু জানে না এরকম লোকজন কিন্তু আসলে নাই। প্যারাসিটামল কেনার এমজি 500 mg, এর মানে হচ্ছে প্যারাসিটামলটাকে তোমরা যদি ওজন করো তাহলে কিন্তু এর ওজন কিন্তু অনেক। এই টোটাল ওজনের 500 মিলিগ্রাম হচ্ছে তোমার রিয়াল প্যারাসিটামল, আর বাকি যেই অংশটুকু থাকলো সেটা হচ্ছে তোমার ক্যারিয়ার ম্যাটেরিয়াল। একই রকম ভাবে if we think about the fungicide or pesticide, then we can see a very small amount of real chemical, which is phytotoxic, which is pathogenic, antipathogenic, remain very small amount in the fungicide, but effective at low concentration without phytotoxicity.
একদমই অল্প পরিমাণ থাকে, যে প্যারাসিটামলের মতো কোনো এক জায়গাতে পাউডারের মধ্যে অতি অল্প পরিমাণে থাকে, এবং সেই অল্প পরিমাণই কিন্তু প্যাথোজেনটাকে তোমার মেরে ফেলার জন্য এনাফ। কিন্তু এই পরিমাণ গাছের কোনো ক্ষতি করে না। আমরা যখন গাছে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করি বা পেস্টিসাইড অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমরা গাছের কোনো ক্ষতি হতে আসলে দেখি না, বিকজ দে আর হার্মলেস ফর প্ল্যান্ট, দে আর ডিস্ট্রাকটিভ ফর প্যাথোজেন। তাহলে বাকি যে অংশটুকু থাকলো সেই অংশটুকুকে বলা হয় তোমার ক্যারিয়ার ম্যাটেরিয়াল। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ছাড়া বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে ইজ নিদার টক্সিক টু প্যাথোজেন নর হোস্ট। এটা শুধুমাত্রই ওই অ্যাক্টিভ অংশটাকে ক্যারি করার জন্য। ধরো 500 মিলিগ্রাম তুমি তো হাতের মধ্যে উঠবে না, চামচ দিয়ে উঠবে না, ড্রপার দিয়ে উঠবে না, তাহলে সেটাকে আমরা কিভাবে আমাদের শরীরের মধ্যে নেব? এটার জন্য আসলে এই ক্যারিয়ার ম্যাটেরিয়ালটা দিয়ে সাইজে বড় করা হয়, আকারে বড় করা হয়, এবং যাতে আমরা সহজেই সেই সবটুকু পরিমাণ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমাদের শরীরের মধ্যে আমরা নিতে পারি। একই রকম ভাবে এই ক্যারিয়ার ম্যাটেরিয়াল গুলো কিন্তু আসলে নন টক্সিক। সেটা প্যাথোজেনের জন্য টক্সিক না, হোস্টের জন্য টক্সিক না, জাস্ট ইনার্ট ম্যাটেরিয়াল। ইট ডাজ নট রিঅ্যাক্ট উইথ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এটা কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না, কেমিক্যাল রিঅ্যাকশন করে না। রিঅ্যাকশন করলে তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা থাকবে সেটা কিন্তু নেচারটা নষ্ট হয়ে যাবে। যেহেতু সে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের নেচারটাকে নষ্ট করে না, সে হোস্টের সাথে রিঅ্যাকশন করে না, কাজে এটা হচ্ছে একদমই ইনার্ট একটা তোমার একটা ম্যাটেরিয়াল। শুধুমাত্র এর কাজ হচ্ছে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে তোমার ক্যারি করা, সো দ্যাট দ্য হোল অ্যামাউন্ট অফ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট is remain free for the host plant. অনেক সময় এই ফাঙ্গিসাইড গুলোর সাথে আরো এক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় যাতে এদের কার্যকারিতা বাড়ে। ফাঙ্গিসাইডের তোমার এফিকেসি বা এর কার্যকারিতা বাড়ানোর জন্য এর সাথে অনেক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এই সবগুলো ম্যাটেরিয়ালকে বলা হয় তোমার অ্যাডজুভেন্টস। মূলত তিনটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ক্যারিয়ার ম্যাটেরিয়াল, এবং ফাঙ্গিসাইডের কার্যকারিতা বাড়ানোর জন্য আরো এক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলোকে বলা হয় তোমার অ্যাডজুভেন্ট। স্যার, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টে ইফেক্টিভ প্যাথোজেন এট লো কনসেন্ট্রেশন, ওই জায়গাটা স্যার যদি আরেকবার বলতেন। এই যে বললাম, ধরো প্যারাসিটামল তো বেশ বড় আকারের একটা ট্যাবলেট না? এই প্যারাসিটামলের মধ্যে 500 মিলিগ্রাম, যেটা তুমি হাত দিয়েও তুলতে পারবে না, চামচ দিয়েও তুলতে পারবে না, ড্রপার দিয়ে ওঠানো যায় না। কাজে এইটাকে যদি সম্পূর্ণ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে যদি আমাদের শরীরের মধ্যে আমরা নিতে চাই, তাহলে এইটাকে একটু বড় আকারের কোনো ম্যাটেরিয়ালের সাথে যদি মেশানো হয়, তাহলে সবটুকু আমরা আমাদের পেটের মধ্যে চলে যায়। তারপরে সে ডিজলভ হয়ে সে যেই কাজ সেই কাজ সে করতে থাকে। সেটাই বললাম যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা যখন পাউডারের মধ্যে থাকে, কোন একটা পাউডার ফাঙ্গিসাইডের মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা থাকে সেটার পরিমাণ এই প্যারাসিটামলের মধ্যে খুবই অল্প পরিমাণ থাকে, কিন্তু সেই অল্প পরিমাণটাই প্যাথোজেনটাকে কিল করার জন্য যথেষ্ট পরিমাণ শক্তিশালী। স্যার, এখানে মনে একটা কথা মিসিং আছে, বাট ইফেক্টিভ এগেইনস্ট হবে সম্ভবত। ইফেক্টিভ এগেইনস্ট প্যাথোজেন, ইফেক্টিভ এগেইনস্ট প্যাথোজেন, সেই জন্যই বুঝতে পারো নাই, এটা এগেইনস্ট লিখে নাও। ইফেক্টিভ এগেইনস্ট প্যাথোজেন এট লো কনসেন্ট্রেশন। এবং এই লো কনসেন্ট্রেশনে ব্যবহার করলে প্যাথোজেনটা তোমার মরে যাবে, কিন্তু গাছের কোনো ক্ষতি করবে না। ফাইটোটক্সিসিটি মানে হচ্ছে, ফাইটো মানে হচ্ছে গাছ। আমরা ধান গাছে পেস্টিসাইড অ্যাপ্লাই করলাম, ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করলাম, ধান গাছও মরে গেল, আবার তোমার ফাঙ্গাসটাও মরে গেল, তাহলে তো আমাদের কোনো লাভ হলো না। আমরা চাই যে ধান গাছের কোনো ক্ষতি করা যাবে না, কোনো গাছের কোনো ক্ষতি করা যাবে না, টমেটোর কোনো ক্ষতি করা যাবে না, কিন্তু এর সাথে যে ফাঙ্গাসটা থাকে সেটাকে মেরে ফেলতে হবে।
সেই কাজটা করতে গিয়েই আমাদেরকে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা এমন মাত্রায় রাখতে হয়। হ্যাঁ মোর্শেদ, হ্যাঁ আমার আমার কথা বলো যে স্যার ডাকছে। ওই যে রোফকে ডাকো, রোফকে বলো যে আমি ডাকছি, আমার ডিপার্টমেন্টে আসতে বলো, ভিতরে ঢুকো, ঢুকে বলো যে আপনাকে আমার রুমে আসতে বলছি। তাহলে আমরা দেখলাম যে আসলে একটা রিয়াল ফাঞ্জিসাইডের মধ্যে যে প্যাকেট থাকে, সেই প্যাকেটের মধ্যে যেই পাউডার গুলাই থাকে বা যেই সলিউশনটাই থাকে, সেটার মধ্যে অ্যাক্টিভ অংশ খুব অল্প পরিমাণ থাকে, বাকি অংশ থাকে ক্যারিয়ার ম্যাটেরিয়াল। আর আরেকটা অংশ এর সাথে যোগ করা থাকে, সেটা হচ্ছে যে ফাঞ্জিসাইডের কার্যকারিতা যাতে বাড়ে সেটার জন্য আরো কিছু অ্যাডিশনাল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। সেই ম্যাটেরিয়াল গুলোকে বলা হয় তোমার অ্যাডজুভেন্ট। আমরা ধরো নিজেরাই যদি দেখি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে ধরো সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব অল্প পরিমাণ আমরা ফাঙ্গাসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে ফাঙ্গাসটা মরে যায়। তাহলে কি রোগ, ওই যে আমার স্টুডেন্টরা নিচে দাঁড়ায় আছে, ওদেরকে নিচের ওই ছোট গেট খুলে দিচ্ছ না, কারণ কি? আমার কাছে বলে তুমি খুলে দিবা কেন? তাদের রুম মানে কি? কোন কোন জায়গাতে যাইতে চাইতেছে? ও ইনকুবেশন রুম। ওটা আমি বলছি ওটা খুলে দাও, তারপরে যে ইনকুবেশন রুমের যে লাইট সেটা অন করে দিবা। এটা আমার এক্সপেরিমেন্টের জিনিসপত্র আমাদের রাখতে হবে না? এটা খুলো, এটা পরিষ্কার করে দাও, তারপরে রাখবে। তোমরা পরিষ্কার করো, পরিষ্কার করে লাইট জ্বালায় দাও, তারপরে ও রাখবে। তো আমরা যেটা বলতে গেলাম সেটা হচ্ছে যে তাহলে কি আমরা যে কোনো কেমিক্যালকে কি ফাঙ্গিসাইড বলা যাবে? নট লাইকলি। সেটাই আমরা দেখি যে কোন ধরনের কেমিক্যাল গুলোকে আমরা আসলে ফাঙ্গিসাইডের মধ্যে ফেলব। এর প্রথম শর্ত হচ্ছে যে যেটা আমরা একটু আগেই বললাম যে the chemicals must be at very low concentration and retain toxicity after dilution. ধরো বাজার থেকে যদি আমরা সেই কোন একটা পাউডার ফাঙ্গিসাইড কিনে নিয়ে আসি, কিনে আনার পরে দেখা গেল যে আমরা তো পাউডার আসলে ছিটাই না, পাউডারটাকে আমরা সলিউশন বানাই, পানির সাথে মিক্স করে এর পরিমাণ বাড়ানোর পরে দেখা গেল যে সেটার আগের মতো কাজ করে না, তাহলে কিন্তু সেটাকে ভালো ফাঙ্গিসাইড বলা যাবে না। ভালো ফাঙ্গিসাইডের শর্ত হচ্ছে যে এটার মধ্যে কেমিক্যালের পরিমাণ খুব কম থাকতে হবে, যাতে সে শুধুমাত্রই ফাঙ্গাসটাকে কোনো ক্ষতি করা যাবে না। এবং পানির সাথে যদি মেশানোর প্রয়োজন হয়, পানির সাথে মেশানোর পরেও they should not reduce their toxicity. ফাঙ্গিসাইডের কার্যকারিতা কমানো যাবে না, কমে দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম একটা শর্ত যে একটা গুড ফাঙ্গিসাইড, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, they must be at low concentration and retain toxicity after dilution. আর একটু আগে যেটা বললাম they must not be phytotoxic. গাছের মধ্যে দিলাম, গাছগুলোকে যদি তারা মেরে ফেলে তাহলে সেটা হলো ফাঙ্গিসাইড বলা যাবে না। Sulfur dust is phytotoxic in hot weather but at low temperature is phytotoxic. অনেক সময় আমাদের বিশেষ করে পাউডারি মিলডিউ জাতীয় কিছু রোগ হয়, সেগুলোর উপরে আমরা তোমার সালফার ডাস্ট সরাসরি আমরা তোমার এটা আমাদের খেয়াল করতে হবে। এটা কিন্তু সারা বছর ধরে তোমার অ্যাপ্লাই করা যাবে না, যদি টেম্পারেচার বেশি, কিন্তু যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কাজেই কোন সময়ে ব্যবহার করতে হবে, কতখানি ব্যবহার করতে হবে, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
কাজেই একটা ভালো ফাঙ্গিসাইডের প্রথম শর্ত হচ্ছে যে এর লো হতে হবে এবং এর টক্সিসিটি ডাইলুশন করার পরেও যেন থেকে যায় সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। এটা ফাইটোটক্সিক হওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে দিস মাস্ট বি সেফ ফর হিউম্যান বিং অ্যান্ড অ্যানিমাল। মানুষের গায়ের মধ্যে যদি কোনো কারণে অসাবধানতাবশত লেগে যায়, সে যদি সাথে সাথে তোমার মারাত্মক ধরনের প্রতিক্রিয়া হয় বা টক্সিসিটি দেখা যায়, এইটাকেও আসলে ভালো ফাঙ্গিসাইড বলা যাবে না। এবং এনভায়রনমেন্টের জন্য যেন মিনিমাম ক্ষতির কারণ হয়, কারণ আমরা যখন ফাঙ্গিসাইড দিলাম সেগুলো কিন্তু পানিতে যাবে, সেগুলো কিন্তু মাটির মধ্যে যাবে। মাটির মধ্যে আরো অনেক ধরনের উপকারী রোগ জীবাণু থাকে, সেগুলোকে সে যদি মেরে ফেলে অথবা বায়োডাইভার্সিটি নষ্ট করে ফেলে, তাহলে কিন্তু সেটাকে ভালো ফাঙ্গিসাইড আমরা কোনোভাবে বলতে পারবো না। পরের লাইনটাই আছে দেখো, নট হার্মফুল ফর বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম। যদি এই ফাঙ্গিসাইড গুলো ফাঙ্গাসকে কিল করার সাথে সাথে ফাঙ্গাসের সাথে আরো যে সমস্ত অর্গানিজম গুলো থাকে সবগুলোকে মেরে ফেলে, তাহলে কিন্তু আমাদের তোমার ভালোর সাথে ক্ষতি হয়ে যাবে। কারণ অনেক উপকারী মাইক্রো অর্গানিজমস আছে যেগুলো কিন্তু আমাদের সয়েলে প্রয়োজন হয়, আমাদের প্ল্যান্টে প্রয়োজন হয়। সেগুলো না থাকলে তখন আবার তোমার প্ল্যান্টে বা সয়েলে অন্য সমস্যা দেখা যায়। কাজেই বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমস গুলোর ক্ষতি করা যাবে না, এই ধরনের কেমিক্যাল গুলোকে আমরা তোমার গুড ফাঙ্গিসাইডের মধ্যে ফেলি। এবং খুব সহজেই পাওয়া যাবে এইরকম ফাঙ্গিসাইড গুলোকে আমরা তোমার গুড ফাঙ্গিসাইডের মধ্যে ফেলতে পারি। গ্রামের লোকজন যাতে সহজেই কিনতে পারে, তার আশেপাশে একদম গ্রামের বাজারে এগুলো যেন পাওয়া যায়, সেগুলোকে ভালো ফাঙ্গিসাইডের মধ্যে করে ফেলতে পারি। এবং এগুলোর প্রিপারেশন যেন খুব সহজ হয়। আমরা যদি এমন কোনো ফাঙ্গিসাইড বের করলাম যেটা খুবই ভালো কিন্তু এর প্রিপারেশন খুবই ডিফিকাল্ট, তাহলে কিন্তু সেটাকে ভালো ফাঙ্গিসাইড বলা যাবে। ফর্মুলেশন মাস্ট soluble in water or any other suitable solvent। কোনো সময় আমাদের বেশিরভাগ সময় আমরা পানির সাথে মিক্স করে এগুলোকে ব্যবহার করি, এবং মিক্স করার ছাড়াও কোনো সময় আমরা তোমার অন্য কোনো সলভেন্ট, অর্গানিক সলভেন্টও আমরা মাঝে মাঝে ব্যবহার করার প্রয়োজন হয়, বিশেষ করে ইমালসিফায়েবল যেগুলো ফাঙ্গিসাইড থাকে। এটা আমরা পরে আলোচনা করব। তার মানে হচ্ছে পানির সাথে মিশে যায় এই ধরনের ফাঙ্গিসাইড গুলোকে আমরা তোমার গুড ফাঙ্গিসাইড বলি, কারণ এগুলো খুব সহজে অ্যাভেলেবল এবং গ্রামের লোকজন বা যে কোনো লোকজন এগুলো খুব সহজে তৈরি করতে পারে, প্রিপারেশন করতে পারে এবং তোমার সেগুলো ব্যবহার করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মাস্ট বি ক্যাপাবল অফ ডিস্ট্রিবিউশন অন দ্য হোল সারফেস অফ দি প্ল্যান্ট আফটার স্প্রেইং উইথ স্প্রেয়ার। একজন কৃষক যখন, ফার্মার যখন এগুলো স্প্রে করে সলিউশন হিসাবে, সেগুলো গাছের পাতার উপরে গিয়ে যখন পড়ে, আস্তে আস্তে সে সমস্ত পাতায় এক জায়গাতে পড়ার সাথে সাথে সে যেন আস্তে আস্তে অ্যাবজর্ব করে সমস্ত পাতায় সেগুলো ছড়ায় পড়তে পারে। তার মানে গুড স্প্রেডিং অ্যাবিলিটি। কোন এক জায়গাতে পড়ার পর সেই জায়গাতে সে যদি একটা ড্রপের মতো বসে থাকে এবং খুব বেশি স্প্রেড না করে, তাহলে কিন্তু আমরা সেটাকে ভালো ফাঙ্গিসাইড বলতে পারি না। কাজে ভালো ফাঙ্গিসাইডের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটাকে খুব দ্রুত অ্যাবজর্ব করতে হবে এবং খুব দ্রুত সমস্ত প্ল্যান্টের সমস্ত জায়গায় সে যেন ছড়ায় পড়তে পারে, গুড স্প্রেডিং অ্যাবিলিটি থাকে, সেই ধরনের ফাঙ্গিসাইড গুলোকে আমরা তোমার ভালো ফাঙ্গিসাইড বলি। মাস্ট হ্যাভ ওয়েটিং প্রপার্টিজ। পানির মধ্যে দিলাম, সে তার পানির সাথে ডিজলভ হতে বা গুলতেই অনেক সময় লাগে। ইট মাস্ট নট ফর্ম বিগ ড্রপলেট অন অ্যান অর এয়ার পকেট। আমরা গুলতে যদি বেশি সময় লাগে অথবা পানির ড্রপলেট যেটা পাতার উপরে গিয়ে পড়লো, কোন একটা প্ল্যান্টের পাতার উপরে গিয়ে পড়লো, সে যদি খুব ধীরে ধীরে অ্যাবজর্ব হয়, তাহলে কিন্তু সেটাকে ভালোভাবে ভালো ফাঙ্গিসাইডের মধ্যে ফেলা যাবে। আবার স্টেবিলিটি আফটার dilution that ensure the application of a uniform desired concentration or activity। আমরা যখন কোনো পানির সাথে কোনো ফাঙ্গিসাইডকে মিক্স করি তার ভলিউম বাড়ানোর জন্য, এই পানির সমস্ত সলিউশনে সে যেন ইভেনলি সমস্ত জায়গায় সমান পরিমাণ তোমার ফাঙ্গিসাইডটা যেন সে থাকে। ধরো আমরা যদি এরকম দেখি যে না,
ফাঙ্গিসাইডের উপরের লেয়ারের পানির সাথে মেশানোর পরে উপরের লেয়ারের কনসেন্ট্রেশন কম, নিচের দিকে কনসেন্ট্রেশন বেশি। এইরকম যদি হয় তাহলে সেটাকে ভালো ফাঙ্গিসাইড বলা যাবে না, বিকজ তাহলে এক জায়গায় বেশি কনসেন্ট্রেশনের ফাঙ্গিসাইড পড়বে, আরেক জায়গায় কম কনসেন্ট্রেশনের ফাঙ্গিসাইড গিয়ে কিন্তু পড়বে। কাজেই এই সমস্ত কোয়ালিটিস বা প্রপার্টিজ যে সমস্ত কেমিক্যালের থাকে, তোমার ভেরি লো কনসেন্ট্রেশন, নন টক্সিক, নন ফাইটোটক্সিক, not harmful for animal and human being, not harmful for beneficial microorganism, কিছু বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমের এক্সাম্পল যদি দিতেন। ধরো মাটিতে ট্রাইকোডার্মা থাকে, প্রায় সব মাটিতেই থাকে। মাইকোরাইজা থাকে। মাইকোরাইজা যদি মাটিতে কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছ ফসফরাস আপটেক করতে পারবে না, কারণ মাটির থেকে যে ফসফরাসটা গাছের ভেতরে যায়, এই মাইকোরাইজাও কিন্তু এক ধরনের ফাঙ্গাস, ট্রাইকোডার্মা এক ধরনের ফাঙ্গাস, আরো অসংখ্য ধরনের হান্ড্রেডস অফ ফাঙ্গাস, বেনিফিশিয়াল ফাঙ্গাস, এগুলো আমরা তোমাদেরকে পড়াবো। এইগুলো যাতে কোনোভাবে খুব বেশি পরিমাণে ক্ষতি না হয়। যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু গাছের অন্য যেই সিস্টেম আছে সেই সিস্টেমটা কিন্তু বাধাগ্রস্ত হবে। আমরা বললাম যে মাইকোরাইজা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু গাছ ফসফরাস আপটেক করতে পারবে না, বিকজ প্ল্যান্ট আপটেক ফসফরাস উইথ দ্য হেল্প অফ মাইকোরাইজা। বুঝতে পেরেছো? কাজে আমরা যেটা করতে চাই যে এই ধরনের প্রপার্টিজ যাদের থাকে সেগুলো নিশ্চিত করে তারপরে একটা ফাঙ্গিসাইডের অনুমোদন দেওয়া হয়। কাজে ফাঙ্গিসাইডের অনুমোদন দেওয়ার যে অথরিটি, তারা কিন্তু এই ধরনের প্রপার্টিজ গুলো স্টাডি করে তারপর কোন একটা ফাঙ্গিসাইডকে তারা ব্যবহারের জন্য অনুমোদন আসলে দেয়। আরেকটু বোধহয় আছে তোমার, ইট মাস্ট হ্যাভ সাম অ্যাডহেসিভ প্রপার্টিজ দ্যাট উইল এনশিওর লং লাস্টিং ইফেক্ট অন দ্য হোস্ট সারফেস। ধরো পাতার উপরে আমরা স্প্রে করলাম, স্প্রে করার সাথে সাথে সে ঝপ করে ড্রপ করে যদি সেই ড্রপলেটটা পড়ে যায় তাহলে কিন্তু এত অল্প সময়ের মধ্যে, ধরো একটু বাতাস আসলো অথবা একটু ধাক্কা লাগলো, সাথে সাথে যদি সে ড্রপ করে পড়ে যায় তাহলে কিন্তু যতখানি ফাঙ্গিসাইড আমরা গাছের ভেতরে তার প্রবেশ করার কথা সেটুকু সে কিন্তু প্রবেশ করবে না, তখন কিন্তু এটা খুব একটা বেশি ইফেক্টিভ হবে না। তার জন্য একটা ভালো ফাঙ্গিসাইডের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর একটা স্টিকিং অ্যাবিলিটি বা অ্যাডহেসিভ প্রপার্টি। এটা যেন আঠার মতো একটু লেগে থাকে, ছাকি লাগলে বা অল্প বাতাসে যে সে যেন না পড়ে যায়। এটাকে আমরা অন্য একটা ভাষায়ও বলি, সেটাকে আমরা বলি টিনাসিটি। এটা আমরা বলবো একটু পরে। টিনাসিটি যেন বেশি হয়, নেচারালি সে যেন অ্যাডহেসিভনেস থাকে, সে যেন আটকে থাকে, এই ধরনের কন্ডিশন তাকে থাকতে হবে। হাই ফিল পারফরমেন্স, তার মানে হচ্ছে যে আমরা অল্প পরিমাণ ব্যবহার করে বেশি পরিমাণ জায়গা যেন আমরা কভার করতে পারি, অনেকখানি জায়গা। আমাদের যদি ফাঙ্গিসাইডের পরিমাণ বেশি লাগে তাহলে তো ফার্মাররা এগুলো কিনবে না, কারণ ফাঙ্গিসাইড কিনতে তাকে পয়সা খরচ করতে হবে, তাকে খরচ করতে হবে। খরচের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তার প্রফিট কম হবে। কাজেই হাই ফিল পারফরমেন্স মানে হচ্ছে যে খুব অল্প পরিমাণ দিলেই সে যেন অনেকখানি ফিল্ডের অনেকখানি জায়গা সে কভার করতে পারে, স্প্রে করতে পারে, এবং ফাঙ্গিসাইডের ব্যবহার যেন আমাদের কম হয়। সোজা কথা, field performance depend on phytotoxicity, availability, durability, that means coverage of the host surface and tenacity। যেটা আমরা বললাম, সে যদি অল্প পরিমাণ দিয়ে প্ল্যান্টের বেশি পরিমাণ সারফেস সে তোমার কভার করতে পারে তাহলে এটা একটা ভালো ফাঙ্গিসাইড। Compatibility with other pesticides like insecticides and weedicides. হ্যাঁ আফরোজ, হ্যাঁ আসি আসুন। আমরা মাঠে কিন্তু শুধু যে ফাঙ্গিসাইড দিই তা তো না, ইনসেক্টিসাইড দিই, অনেক সময় উইড কন্ট্রোল করার জন্য উইডিসাইড দেওয়া হয়। এখন যদি এই সমস্ত ফাঙ্গিসাইড দেওয়ার পরে আমরা যদি ফাঙ্গিসাইড দিই এবং দেখা গেল যে এই ফাঙ্গিসাইড গুলো তোমার একটার সাথে আরেকটা রিয়াকশন করে, তাদের মানে মূল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর থাকে না, তাহলে কিন্তু সেটাকে ভালো ফাঙ্গিসাইড বলা যাবে না। অন্য ফাঙ্গিসাইডের সাথে মিক্স করে দিলেও সে যেন খুব ভালো পারফরমেন্স শো করে, সেটাকে আমরা বলি কম্প্যাটাবিলিটি। এটা কিন্তু খুব পরিচিত একটা শব্দ, অনেক সময় পরীক্ষাতে আসে। হোয়াট ইজ
compatibility of fungicide. তার মানে হচ্ছে যে it must not react with other chemical pesticide or weedicide or insecticide. একসাথে মিক্স করে ব্যবহার করলেও সে যেন তার পারফরম্যান্স যেন ঠিক থাকে, সেটাকে আমরা বলি কম্প্যাটিবিলিটি। ভেরি গুড স্টোরেবিলিটি উইদাউট চেঞ্জিং এনি কেমিক্যাল প্রপার্টি। আমরা প্রত্যেকটা ওষুধের সাথে কিন্তু তোমার এক্সপায়ারি ডেট দেখি, ম্যানুফ্যাকচারিং ডেট দেখি আর এক্সপায়ারি ডেট দেখি। ম্যানুফ্যাকচারিং ডেট দেখে আমরা বোঝার চেষ্টা করি এটা কবে তৈরি হলো, আর এক্সপায়ারি ডেট দেখে আমরা বোঝার চেষ্টা করি সেটা তার মেয়াদ কবে শেষ হবে। এটার মেয়াদ যত বেশি দিন থাকে তখন সেটাকে আমরা বলি এটা ভালো ওষুধ বা ভালো ফাঙ্গিসাইড। কাজে তৈরি হওয়ার সাথে সাথে দেখা গেলো যে 1 মাসের মধ্যে এই ফাঙ্গিসাইড ব্যবহার করে ফেলতে হবে, তাহলে এটাকে ভালো ফাঙ্গিসাইড বলা যাবে না। এর ডিউরেবিলিটি বা শেলফ লাইফ বেশি থাকতে হবে, এই ধরনের ফাঙ্গিসাইডকে আমরা তোমার ভালো ফাঙ্গিসাইড বলতে পারি। আমরা মনে হয় যে এই জায়গাতেই আমাদের শেষ করতে হবে, আমাদের টাইম ইজ অলমোস্ট ওভার। নেক্সট ক্লাসে আমরা তোমার এই কেমিক্যাল ম্যানেজমেন্টের যে বাকি অংশটুকু আছে সেটুকু আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন যদি না থাকে বা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। স্যার এমনি একটা ইনফরমেশন স্যার, ফেব্রুয়ারি থেকে আমাদের ইনশাআল্লাহ ভার্সিটি খোলার কোনো প্রবাবিলিটি আছে? আমরা গতকালকেও বিভিন্ন পর্যায়ে কিন্তু একটু আলোচনা হলো। এটা আসলে বিশ্ববিদ্যালয়গুলোর কথা কিন্তু আসলে সরকারি ভাবে কোনো জায়গায় বলেনি। আমরা যেহেতু জানতে পারছি, যেমন আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়ে, শুধুমাত্র স্কুলের ক্লাস 10 এবং কলেজের মানে সেকেন্ড ইয়ারে যারা 12th ক্লাস, শুধুমাত্র তাদেরকেই বোধহয় ক্লাস করার সুযোগ দিবে, আর সপ্তাহে একদিন হয়তো অন্য বাচ্চাদের ক্লাস করার সুযোগ দিবে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বোধহয় এই রেসপন্সের পরে আসবে। আবার এটা দেখলাম যে ওটা যদি খুলে দেয় তাহলে কোনো ইউনিভার্সিটি যদি মনে করে যে তাদের খোলার মতো কন্ডিশন আছে তাহলে তারা খুলে দিতে পারে। ইউনিভার্সিটি গুলা একটু পরে খুলবে এরকম আভাস পাওয়া যাচ্ছে, মানে ফেব্রুয়ারির 4 তারিখে না। থ্যাংক ইউ। মার্চের মধ্যে খুলে যাবে কিনা স্যার? আমরা আশা করি যে মার্চ হয়তো মানে আমাদের এত সময় হয়তো লাগবে না। মার্চে আমরা খুব মানে প্রবল ভাবে তীব্র ভাবে আশা করি যে এভরিথিং উইল বি নরমাল। আমরা সেটা সবাই মিলে দোয়া করি, আশা করি যে এই অবস্থা আসলে দীর্ঘদিন চলা এটা আসলে মানুষের স্বাভাবিক লাইফ না, আমরা স্বাভাবিক লাইফে ফিরে আসতে চাই। কারণ ইনফেকশন রেট কিন্তু এখন অনেক কম বাংলাদেশে, অন্য দেশে। জি স্যার, এখন রেগুলার হয়তো আপনার 500-র মতো আসতেছে, 500-600 এর নিচে। ইনফেকশন রেট যেটা বলে সেটা হচ্ছে যে 5-এর নিচে মোটামুটি। ইনফ্লুয়েঞ্জাও কিন্তু 5-এর উপরে থাকে, তো সেই তুলনায় এটা একটা নর্মাল ফ্লু এর মতোই হয়ে গেছে এখন। যদিও মানুষ মরে যাওয়ার সংখ্যাটা এখনো আছে, 10, 12, 15 জন বা 18 জন এরকম করে মারা যাচ্ছে, কিন্তু ইনফেকশনের পরিমাণ অনেকখানি কমে আসছে, যেটা থেকে গভর্নমেন্ট হয়তো খুব ভালো একটা সিদ্ধান্ত আসতে পারে যে ফেব্রুয়ারির শুরু দিকে কিছু স্কুল কলেজ খুলে দেখবে যে আসলে কি হয়, এটা আবার অ্যাগ্রাভেট করে কিনা। যদি না করে সেক্ষেত্রে হয়তো স্বাভাবিক লাইফ যেভাবে চলে সেভাবে হয়তো সব খুলে দিবে। আমরা আশা করি যে মার্চে হয়তো মোটামুটি সব মানুষের জীবন স্বাভাবিক হবে, এটা আমরা আশা করতে পারি। দেখা যাক স্যার মার্চের 14 তারিখে 1 বছর হবে। মার্চের 14 তারিখে 1 বছর হবে। তো বিদেশে কিন্তু যে মানে তোমার কোল্ড কান্ট্রি যেগুলা, টেম্পারেট কান্ট্রি যেগুলা, সেই জায়গাতে কিন্তু ইনফেকশন আবার তোমার বাড়তে শুরু করছে। কারণ এই ভাইরাসের কিন্তু ভ্যারিয়েন্ট আছে অনেকগুলো, নতুন নতুন স্ট্রেন ডেভেলপ করে, এবং ডেভেলপ করার কারণে ওই ভ্যাকসিন যেটা ডেভেলপ হচ্ছে সেটা কিন্তু মানে অতখানি ইফেক্টিভ আসলে পাওয়া যাচ্ছে না আসলে। তো আমরা হোপফুল যে আমাদের দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, মানে সেটা একটা অ্যাডভান্টেজ আসলে ন্যাচারালি আমরা পেয়ে যাচ্ছি। তবে দেখা যাক টিকা যদি অ্যাভেলেবল হয়, টিকার যদি পার্শ্ব প্রতিক্রিয়া সহনশীল থাকে তাহলে হয়তো সব লোকজনই তোমার টিকাও নেবে। আমরা হোপফুল যে আসলে মার্চের মধ্যে হয়তো সবকিছু স্বাভাবিক। ঠিক আছে। আমার গ্রাম এলাকায় স্যার করোনা ভাইরাসের কোনো গন্ধই নাই স্যার, কেউ মুগ্ধ বের করে না স্যার। আছে, তোমরা হয়তো সেইভাবে হয়তো আমাদের গ্রামের লোকজন যারা তারা হয়তো টের পায় না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইভেন শহরের লোকজনের তুলনায়ও বেশি। কারণ তারা যেইভাবে তোমার জীবনযাপন করে
তাদের শরীরে ডেইলি লাইফ স্টাইলটা স্যার। লাইফ স্টাইলের বিষয়টা কি, যেমন কালকে আমাদের একজন বিদেশি আমাদের প্রফেসরের সাথে আমাদের একটা মিটিং ছিল, তো বেলজিয়ামে তার বাড়ি। তো তাকে আমরা বললাম যে তোমাদের দেশে তো রোগ বাড়তে শুরু করছে, এর কারণ বলতেছে যে আমরা যে ডেভেলপ সেই জন্য, কারণ আমরা সব জায়গাতে এত বেশি হাইজিন মেনটেন করি, অসংখ্যবার হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ক্লিনিং রাখা, বলতেছে এটা আমাদের জন্য এখন তোমার একটা একটা ভয়ের কারণ হয়ে গেছে। বলতেছে তোমাদের দেশে তো ধরো ইচ্ছা করলেও অতখানি হয়তো তোমরা এরকম হাইজিন মেনটেন করতে পারো না, ধুলা বালি ময়লা আবর্জনা, ফুচকা, রাস্তার পাশের খাবার, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের শরীরে অসংখ্য রোগ জীবাণু কিন্তু আমরা কন্ট্যাক্টে আসি, এবং আমাদের ধীরে ধীরে আমাদের ইমিউনিটিটা কিন্তু আসলে এই ফাইট করতে করতে এমন এক জায়গাতে গিয়ে আসছে ন্যাচারালি, মানে বাই দি ব্লেসিংস অফ অলমাইটি, আমাদের কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ। স্যার রেজিস্ট্যান্ট হয়ে গেছে, স্যার রেজিস্ট্যান্ট হয়ে গেছে। রেজিস্ট্যান্ট ফুল না, রেজিস্ট্যান্ট সবাই হলে তো আমাদের দেশে কারোরই রোগ হতো না, আসলে অতখানি না। যাদের এর মধ্যে অন্য কোনো রোগ থাকে, মানে একটু যারা বয়স্ক, একটু যারা অন্য রোগে আক্রান্ত, তাদের আবার এটা একটু সমস্যা হয়। কম্পারেটিভলি যারা তোমরা ইয়াঙ্গার, মানে ইউনিভার্সিটিতে পড়ো বা স্কুল কলেজে পড়ো, এদের জন্য আসলে এটা এতখানি ভয়ের তেমন কিছু আসলে না। কিন্তু 50 ইয়ার্স অ্যাবভ বা 60-70 ইয়ার্স, বা তাদের অনেক আগে থেকে ডায়াবেটিক বা অন্য কোনো রোগ যদি থেকে থাকে, অ্যাজমা বা অন্য ধরনের রোগ, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এটা কিন্তু সবাই জানে যে এই লোকগুলো মারা যাচ্ছে মিক্সড, কিন্তু এল্ডারলি লোকজন বেশি মারা যাচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। কাজেই সেই জায়গাতে আমাদের যে স্বাস্থ্যবিধি, এই স্বাস্থ্যবিধি কিন্তু আমাদের দীর্ঘদিন মেনে চলতে হবে। যে মাস্ক যেটা উঠছে মুখের মধ্যে, এই মাস্ক কিন্তু আসলে আরো কয়েক বছর তোমার এটা চলবে। হাত ধোয়ার যে প্র্যাকটিসটা যদি শুরু হয়ে যায়, সেই প্র্যাকটিসটা কিন্তু আসলে চলতে থাকবে আর কি বেশ কয়েক বছর। বিশেষ করে মাস্ক, এটা গভর্নমেন্ট বিভিন্ন জায়গাতে প্রচারও করে যে আমাদের স্বাস্থ্যবিধির যে বিষয়টা, এটা এত তাড়াতাড়ি উঠানো যাবে না, কারণ এটা যেহেতু কন্টাজিয়াস, একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায়। কাজে সেই জায়গাতে আমাদের যথেষ্ট সতর্ক আসলে থাকতে হবে। আমরা আজকে রাখি ডেট দিয়ে দিছে আগে। হ্যাঁ বলো স্যার, বিশেষ পরীক্ষা ডেট দিয়ে দিলে রিস্ক নেই, ওই প্রিলিমিস তো বড় পরীক্ষা অনেক। হ্যাঁ, এটা অনেক বড় পরীক্ষা, তবে সেই পরীক্ষার ডেট তো চেঞ্জও হতে পারে, আমরা জানি না। 28 কত তারিখে জানো? 19 তারিখ। 19 তারিখে তোমার পরীক্ষা। দেখি যদি সবকিছু ঠিক থাকে। 42তমটা আরো আগে ফেব্রুয়ারিতে ওটা, আর অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মার্চে 19 তারিখ। 41টা বোধহয় তোমার রিটেন পরীক্ষা। ন্যাশনাল প্রিলি আর স্যার ওই 42টা হচ্ছে বিশেষ, ওটা হচ্ছে রিটেন। সবাই বিসিএস এর এত তোমরা কি আবার স্যার ন্যাশনালের পরীক্ষাটা আবার স্যার রেগুলার হচ্ছে? তোমরা কি বিসিএস এর প্রিপারেশনের ভিতরে আছো এখন থেকেই? মানে একটু আগে ভাগে, এত বেশি সিরিয়াস না, তবে স্যার পিসিএ গেলে একদম যে পিসিএ পড়বে সে একদম পিসিএই পড়বে স্যার। আমার যেটা মনে হয় যে সামনে প্রফেশনাল যেই প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা একবারে নেওয়ার চাইতে ধীরে ধীরে তোমার একাডেমিক পড়াশোনাগুলো নষ্ট না করে, এটার সাথে সাথে যে বিষয়গুলো থাকে ধীরে 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 তোমার কিন্তু নলেজ এবং রিসোর্স এগুলো কিন্তু ইনক্রিজ করতে হবে। একবারে কিন্তু হবে না। একবারে তুমি কয়টা বইয়ের অথারের নাম মুখস্থ করবা, একবারে তুমি কতগুলা গ্রামার দেখবা, একবারে তুমি কতগুলা মানে বহির্বিশ্বের খবর রাখবা। রেগুলার একটু একটু করে যদি পড়তে থাকো, তাহলে কিন্তু তোমার মানে ইনফরমেশন রিসোর্স যেটা, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। এটা একবারে ঠিক আছে আগে লেভেল 4 সেমিস্টার 2 শেষ করে 3 মাস বাসা থেকে বের হবো না, 3 মাস রুম থেকে বের হবো না, একদম টানা পড়ে সব শেষ করে ফেলবো, এটা কিন্তু ইমপ্র্যাকটিক্যাল। আমরা যেটা বলি যে তোমার একাডেমিক যে পড়া, সেটাও নষ্ট করা যাবে না, সেই জায়গাতেও রেজাল্ট ভালো করতে হবে, সেই সাথে তুমি অন্য যেই তোমার প্রফেশনাল প্রস্তুতি, সেটাও ধীরে ধীরে তুমি নিতে পারো, সেটা তোমাদের জন্য সবার জন্য ভালো হবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে যে তোমাদের সবার যদি ছোট 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 একটা করে গ্রুপ থাকে, 3-4 জনের, 4 জনের একটা গ্রুপে, এরকম একটা গ্রুপ থাকলে গ্রুপে ডিসকাস করা, পড়া, আদান প্রদান করা, এটা কিন্তু অনেক বেশি তোমার ইফেক্টিভ। তুমি
1 ঘন্টা ধরে যা পড়বা দেখা গেল যে 10 মিনিটের মধ্যে সেটা কিন্তু খুব ভালো তোমার আয়ত্তে চলে আসবে যদি তোমার একটা সুন্দর গ্রুপ থাকে। কাজে একটা গ্রুপ তোমার আমার মনে হয় যে প্রায় অনেকেরই থাকে, তোমাদেরও থাকার কথা। তোমাদের মানে এটা মানে তোমরা মেনটেন করো আর মেনটেন করলে তোমাদের জন্য এই একাডেমিক পড়াটা যেরকম তোমার খুব ভালো হবে, সেই সাথে তোমার প্রফেশনাল পরীক্ষার প্রস্তুতি তোমার জন্য কিন্তু অনেক সহজ। কিন্তু কেউ যদি একা একা পড়তে চাও তার কিন্তু প্রোগ্রেস হবে কম্পারেটিভলি কম, এটা কিন্তু মোটামুটি বলাই যায়। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে আরো একদিন আলোচনা করা যাবে, আমরা এই জায়গাতে রাখি। ঠিক আছে, শেষ করলাম, খোদা হাফেজ।